এর এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ঈদুল আজহার ছুটি পেরিয়ে এবং এই আনন্দের শেষে আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি সবাই। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির ৪র্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইনস, বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর ট্র্যাক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা পড়ব আমাদের 11তম ক্লাস, অধ্যায় 8, ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্য। ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী আছে 8.1 এ আছে ট্রান্সমিশন লাইনের ধরন, 8.2 তে আছে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন লাইনের আকৃতি এবং তাৎপর্য চিহ্নিতকরণ, 8.3 ট্রান্সমিশন লাইনের প্রয়োগ, 8.4 প্রেরণ লাইনের প্রপাগেশন বেগ এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ব্যাখ্যা, 8.5 অসীম লাইন, 8.6 ক্ষুদ্র লাইনকে দ্বারা সমাপ্তকরণ, 8.7 ট্রান্সমিশন লাইনের কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভের ব্যাখ্যা, 8.8 ট্রান্সমিশন লাইনের প্রপাগেশন, এটুনিয়েশন এবং ফেজ কনস্ট্যান্ট, 8.9 ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার প্রতিফলনের বর্ণনা, 8.10 ট্রান্সমিশন লাইনের উচ্চ ফ্রিকোয়েন্সির বর্ণনা। অধ্যায় 8-এ এই হচ্ছে আমাদের 10টা পয়েন্ট দেওয়া আছে সিলেবাসে। আমরা আজকে এটা আলোচনা করব। তা আমরা যদি মনোযোগী হই ইনশাআল্লাহ আমাদের উপকারে আসবে। আমরা যেহেতু যে যেখানে আছি ইলেকট্রনিক্স টেকনোলজির 4র্থ পর্ব ছাত্রছাত্রীরা, এই নেটওয়ার্কস, ফিল্টার, ট্রান্সমিশন লাইনের যারা ক্লাস করতেছ, যদি ধৈর্য সহকারে তোমাদের ক্লাসটা কমপ্লিট করো, আশা করি তোমাদের উপকার হবে এই সাবজেক্টের এই সিলেবাসের কোর্সের জন্য। তো প্রথমেই আছে ট্রান্সমিশন লাইনের ধরন 8.1। তো বলছে ট্রান্সমিশন লাইন কি? যে প্রেরক ও গ্রাহকের মধ্যবর্তী স্থানে অবস্থান করে এই ট্রান্সমিশন লাইন। আমরা যারা কিছু সিগন্যাল পাঠাচ্ছি, যে সিগন্যাল রিসিভ করতেছে, যে মাধ্যমটা স্থানে অবস্থান করে ট্রান্সমিশন লাইন, এটা যে মাধ্যমটা ব্যবহার করি আমরা বা যে লাইনটা ব্যবহার করি, সাধারণত বৈদ্যুতিক পরিবাহীর ব্যবহারের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিকে এক স্থান হতে অন্য স্থানে প্রেরণ করাকে ট্রান্সমিশন লাইন বলে। যেমন ট্রান্সমিশন লাইনে বৈদ্যুতিক শক্তি এক স্থান থেকে আমরা অন্য স্থানে প্রেরণ করি ট্রান্সমিশন লাইনের মাধ্যমে। যেমন কমিউনিকেশনের ভাষায় প্রেরক বলতে ট্রান্সমিটার এবং গ্রাহক বলতে রিসিভার বোঝায়। এই ট্রান্সমিটার এবং রিসিভারের সাথে কে সিগন্যাল ট্রান্সমিট হতে রিসিভারে পৌঁছানোর জন্য ট্রান্সমিশন লাইনের প্রয়োজন হয়। কখনো কখনো সরাসরি পরিবাহী ব্যবহার করে সিগন্যালকে প্রেরণ করা যায়, কিন্তু কখনো কখনো সরাসরি প্রেরক হতে গ্রাহকের সিগন্যালকে প্রেরণ করা যায় না। এক্ষেত্রে সিগন্যাল রেডিয়েশন করে স্পেসের মাধ্যমে প্রেরক হতে গ্রাহকের সিগন্যাল প্রেরণ করা যায়। এখানে এয়ার স্পেস হচ্ছে ট্রান্সমিশন লাইন। আমরা যারা বর্তমানে সবাই আমরা যারা 4র্থ পর্বে বুঝতেছি, যেমন আমরা যেমন মোবাইলে কথা বলি, যেমন আমরা বৈদ্যুতিক তার, যেমন বৈদ্যুতিক শক্তি এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা হচ্ছে বৈদ্যুতিক তারের মাধ্যমে। আমরা যে তারগুলা ব্যবহার করি, যেমন ইলেকট্রিক্যাল সিগন্যালে যে আমাদের লাইট জ্বলে, ফ্যান চলে, এটা যেমন তারের সাথে কানেকশন আছে, যেমন এনার্জি দেওয়া হচ্ছে বা ট্রান্সফার হচ্ছে, যেমন এটা হলো বৈদ্যুতিক তারটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। আর যেমন আমরা মোবাইলে কথা বলি, যে দেখা গেছে যে এক স্থান থেকে অন্য স্থানে কথা বলতেছি, এটার মধ্যে কোনো তার সংযোগ নেই, তাহলে এটা কোন মাধ্যমে কথা বলি? যে বলতেছে যে এটার মাধ্যমটা হচ্ছে বাতাস, এয়ার স্পেস হচ্ছে ট্রান্সমিশন লাইন। আমরা এটার সিস্টেমটা কি, যে আমরা আগে পড়ছি কমিউনিকেশনের ক্ষেত্রে, যে যখন কোনো আমরা ডিভাইসের মাধ্যমে আমরা যেমন ইলেকট্রিক্যাল সিগন্যালকে কি করি, সাউন্ড সিগন্যালে রূপান্তর করি, সাউন্ড সিগন্যালে রূপান্তর করে এটা কি করে ফ্রি পেস অর্থাৎ মুক্ত বাতাসে
আমরা এটাকে ছেড়ে দিই। এই সাউন্ড সিগন্যালটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল রূপান্তর করে আবার এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কি করি? ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা কি যে সিগন্যালটা কি করে? বাতাসের সাথে মিশে যায়। তো এটা রূপান্তর করে আমরা ফ্রি ফ্রেজে ছেড়ে দিই আরকি। ওইখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটাই কি হচ্ছে? মানে স্পেসটা এয়ার স্পেসে ছেড়ে দিলে যে ইলেক্ট্রোম্যাগনেটিক সিগন্যালটা এই স্পেসটাই হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন। যেমন ট্রান্সমিশন লাইনকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। যথাৎ প্যারালালে তার লাইন, সমঅক্ষীয় লাইন, ওয়েভগাইড। যেমন প্যারালালে তার লাইনকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। যথাৎ মুক্ত বা খোলা তার লাইন, একক তার লাইন, ২ তার লাইন, রিবন লোড লাইন। আমি আবার বলতেছি ট্রান্সমিশন লাইনকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। যথাৎ প্যারালালে তার লাইন, সমঅক্ষীয় লাইন, ওয়েভগাইড। তো প্যারালালে তার লাইনকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। যথাৎ কি মুক্ত বা খোলা তার লাইন, একক তার লাইন, ২ তার লাইন, রিবন লোড লাইন। আবার সমঅক্ষীয় লাইনকে আবার ২ ভাগে ভাগ করা যায়। যথাৎ নমনীয় কেবল লাইন, রিজিড কেবল লাইন। আবার ৩ নম্বর ওয়েভগাইডকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। যথাৎ আয়তাকার ওয়েভগাইড, বৃত্তাকার ওয়েভগাইড, নমনীয় ওয়েভগাইড, রিজিড ওয়েভগাইড। আমরা মোটামুটি যে কত ভাগে ভাগ করা যায় এটা জানলাম। তারপরে হচ্ছে 8.2 8.2 তে আছে আমার কি? যে বিভিন্ন ধরনের ট্রান্সমিশন লাইনের আকৃতি এবং তাৎপর্য চিহ্নিতকরণ। বিভিন্ন ধরনের ট্রান্সমিশন লাইনের আকৃতি এবং তাৎপর্য চিহ্নিতকরণ। এখানে আছে কি? যে কমিউনিকেশন এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও একটি ট্রান্সমিশন লাইন। একটি বিশেষত কেবল বা অন্য আকৃতি গঠন যেটি রেডিও ফ্রিকোয়েন্সি এর অল্টারনেটিং কারেন্টকে প্রবাহিত করে। রেডিও ফ্রিকোয়েন্সি মানে উচ্চ ফ্রিকোয়েন্সি। যা যথেষ্ট হাই ফ্রিকোয়েন্সি যুক্ত কারেন্ট সেটি তাদের ওয়েভকে অবশ্যই সমর্থন করে। আমি আবার বলতেছি যে কমিউনিকেশন এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ একটি ট্রান্সমিশন লাইন একটি বিশেষত কেবল বা অন্য আকৃতি গঠন যেটি রেডিও ফ্রিকোয়েন্সি এর অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট যেটা আমরা বলি কে প্রবাহিত করে। যা যথেষ্ট হাই ফ্রিকোয়েন্সি যুক্ত কারেন্ট সেটি তাদের ওয়েভকে কি করে অবশ্যই সমর্থন করে। ট্রান্সমিশন লাইনের প্রকারভেদ বলছে যে ১ নম্বর হচ্ছে টু ওয়্যার ট্রান্সমিশন লাইন। একটি ট্রান্সমিশন লাইনটি সমান দূরত্ব বিশিষ্ট এক জোড়া প্যারালাল কন্ডাক্টিং ওয়্যার দ্বারা গঠিত। এই ট্রান্সমিশন লাইনটির সমান দূরত্ব বিশিষ্ট এক জোড়া প্যারালাল কন্ডাক্টিং ওয়্যার দ্বারা গঠিত। এটি পাওয়ার সিস্টেম বা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। নিশ্চয়ই আমরা টেলিফোন লাইন দেখেছি যে ফিতা টাইপ যে টেলিফোন লাইনটা এটার মধ্যে কি ২ টা পরিবাহী কি প্যারালাল টাইপ দেওয়া থাকে যেমন এই ধরনের যে টু ওয়্যার লাইন যেমন এরকম একটা লাইনের মধ্যে ২ টা ওয়্যার থাকে নির্দিষ্ট একটা দূরত্বে ২ টা তার ব্যবহার করা হয়। বা এইরকম আমরা দেখেছি যে এই যে এখানে যে নির্দিষ্ট দূরত্ব থাকে এই ২ টা লাইন থাকে। এখানে এদের ক্ষেত্রে যেমন Z0 আমরা আগের চ্যাপ্টার গুলোতে পড়েছি যে Z0 characteristic impedance of line, D distance between conductor centers, R হচ্ছে conductor radius, আর K হচ্ছে relative permeability of insulation between conductors. তো এটা হচ্ছে একটা টু ওয়্যার ট্রান্সমিশন লাইন সিস্টেম যা আমরা টু ওয়্যার লাইন গুলো যেটা টেলিফোনের তার বা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে যে তারগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন। ২টি সমকেন্দ্রিক কন্ডাক্টর দ্বারা গঠন করা হয়। এটা কি করা হয়? কোএক্সিয়াল ২টি সমকেন্দ্রিক কন্ডাক্টর দ্বারা গঠন করা হয়। এটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল কেবল যার মধ্যে রয়েছে একটি অভ্যন্তরীণ কন্ডাক্টর। এখানে মানে এটি হচ্ছে একটি ইলেকট্রিক্যাল কেবল যার মধ্যে রয়েছে একটি অভ্যন্তরীণ কন্ডাক্টর। এর ইনার কন্ডাক্টর বা ভিতরেরটি সলিড ধরনের হতে পারে। এর সিলভার প্লেটেড অথবা কখনো, কখনো কপার প্লেটেড আয়রন ওয়্যারস ব্যবহৃত হয়। যেমন আমরা চিত্রের মধ্যে যেটা দেখাচ্ছি যেমন এই যে একটা সলিড কন্ডাক্টর এটার মধ্যে বিভিন্ন ইনসুলেটর থাকে, এদা থাকে, ইনসুলেশন থাকে।
যেমন প্লাস্টিক জ্যাকেট দেওয়া হয়েছে, যেমন মেটালিক শিট, তারপরে আবার একটা প্রলেপ দেওয়া হয়েছে ড্রাই ইলেকট্রিক ইনসুলেটর, তারপরে যে ভিতরে যেটা সেন্টার কোড যেটা দেওয়া আছে এটা প্রলেপ দিয়ে আমরা কোএক্সিয়াল ট্রান্সমিশন লাইন যেটাকে বলি, যেটা তৈরি করি নরমাল। তো হচ্ছে প্যারালাল প্লেট ট্রান্সমিশন লাইন অর প্ল্যানার লাইন, ইহা সমবেত বিশিষ্ট দুটি প্যারালাল কন্ডাক্টিং প্লেট যা ডাইইলেকট্রিক স্ল্যাব দ্বারা পৃথক হয়েছে। এটা আমরা যে বইটা দিয়েছি ওটার মধ্যে প্লেট আকারে চিত্র স্তর বাই স্তর দেওয়া আছে, যে প্যারালাল প্লেট ট্রান্সমিশন লাইন যেটা। আর অপটিক্যাল ফাইবার ট্রান্সলেশন লাইন, এটি কোর এবং ক্ল্যাডিং দ্বারা গঠিত। ইনফরমেশন কোরের মধ্য দিয়ে সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয়ে প্রেরিত হয়। যেমন ট্রান্সমিশন লাইন এর ক্ষেত্রে যে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন লাইন রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার এন্টিনাদের মধ্যে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। মানে অপটিক্যাল ফাইবারটা কিসে ব্যবহার করা হয় আর কি। যেমন কেবল টেলিভিশন সিগন্যাল ডিস্ট্রিবিউশনে ব্যবহৃত হয়, টেলিফোন সুইচিং সেন্টারে ট্র্যাকিং রাউটিং এর কলস ব্যবহৃত হয়, কম্পিউটার নেটওয়ার্কিং কানেকশনে ব্যবহৃত হয়, স্পিড কম্পিউটার ডাটাবেজে ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন। এগুলো সহজ একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। ট্রান্সমিশন লাইনের প্রয়োগ, ট্রান্সমিশন লাইন কোথায় প্রয়োগ করা হয়? যে ট্রান্সমিশন লাইনের ব্যবহার নিচে দেওয়া হলো, যে প্রেরক প্রান্ত থেকে গ্রাহক পর্যন্ত সিগন্যাল আদান প্রদানের জন্য টেলিফোন লাইনে, এটা ৩ নম্বরটা টেলিগ্রাফ লাইন হবে, টেলিগ্রাফ হবে। টেলিফোন লাইনে, টেলিগ্রাফ লাইনে। ৪ নম্বর ট্রান্সমিটিং এন্টিনা এবং রিসিভিং এন্টিনাতে, কেবল নেটওয়ার্কিং এ, স্যাটেলাইট এন্ড মাইক্রোওয়েভে। এগুলো কি ট্রান্সমিশন লাইনগুলোকে ব্যবহার করা হয়, প্রয়োগ যেখানে। 8.4 এ আছে যে প্রেরণ লাইনের প্রপাগেশন বেগ এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ব্যাখ্যা। আসলে এটা পড়লে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি জানতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য যেটা ফ্রিকোয়েন্সি, যে কোনো ওয়েভের পরপর দুটি সর্বোচ্চ বা পরপর দুটি সর্বনিম্ন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে বা ওয়েভ লেন্থ বলে। একে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। আমরা ফার্স্ট সেমিস্টারে ইলেকট্রিক্যাল সিগন্যালের ক্ষেত্রে আমরা এটা পড়ে আসছি যে ফ্রিকোয়েন্সি, তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা সিগন্যালের মাঝখানের মধ্যবর্তী দূরত্ব আর কি, তরঙ্গ দৈর্ঘ্য। যেমন টাইম পিরিয়ড, ল্যাম্বডা পরিমাণ দূরত্ব অতিক্রম করতে যে সময়ের প্রয়োজন হবে তাকে টাইম পিরিয়ড বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রতি একক দূরত্বে ফেজ শিফট কনস্ট্যান্টকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। ল্যাম্বডা দূরত্বের জন্য ফেজ শিফট হচ্ছে 2 পাই রেডিয়ান। 2 পাই রেডিয়ান মানে কি? আমরা যদি জানি যে 2 পাই রেডিয়ান মানে একটা বৃত্তাকার যেটা আছে, যে একটা পরিধি কত থাকে 2 পাই আর যেটা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ল্যাম্বডা দ্বারা কি বলি? ফেজ শিফট মানে একটা সিগন্যাল থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি যেটা, আমরা এটা পারি সবাই। যেমন ল্যাম্বডা দূরত্বের জন্য ফেজ শিফট যদি 2 পাই রেডিয়ান হয়, তাহলে 1 এর দূরত্বের জন্য ফেজ শিফট হবে 2 পাই বাই ল্যাম্বডা রেডিয়ান পার মিটার। তো শর্ত অনুযায়ী বিটা সমান কি হবে? যে 2 পাই বাই ল্যাম্বডা, অতএব ল্যাম্বডা সমান কি 2 পাই বাই বিটা। অতএব প্রপাগেশন ভেলোসিটি যেটা, যে প্রপাগেশন ভেলোসিটি ভি সমান ল্যাম্বডা ইনটু 1 বাই টি। টি মানে টাইম পিরিয়ড। আমরা সবাই জানি যেটা টি মানে টাইম পিরিয়ড। তো আবার আমরা জানি কি যে 1 বাই টি সমান কি এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি। তো সেই ক্ষেত্রে আমরা ভি সমান লিখতে পারি ল্যাম্বডা এফ। এফ মানে ফ্রিকোয়েন্সি, যেহেতু এফ সমান 1 বাই টি। তো ভি সমান কি, আমরা যদি আবার ল্যাম্বডার মানটা এখানে বসাই দিই যে 2 পাই বাই বিটা ইনটু এফ, যেহেতু ল্যাম্বডা সমান 2 পাই বাই বিটা যেটা আগে পেয়েছি আমরা। তো এখন আমরা লিখতে পারি কি যে ভি সমান 2 পাই এফ গুণ করে দিলে বাই বিটা। তো এই 2 পাই এফ সমান হচ্ছে ওমেগা, যেটা আমরা জানি আর কি। ভি সমান ওমেগা বাই বিটা। তো যেহেতু ওয়েভটির পরিবর্তনশীল, সুতরাং পরিবর্তনশীল ওয়েভের ক্ষেত্রে প্রপাগেশন থেকে লেখা যায় যে বিপি সমান ডেল ওমেগা বাই ডেল পি, যেখানে বিপি হচ্ছে প্রপাগেশন ভেলোসিটি। অসীম লাইন 8.5। তো অসীম লাইন হচ্ছে বৈদ্যুতিক শক্তি উৎস হতে লোডে যায়।
আমরা কি জানি যে বৈদ্যুতিক শক্তি উৎস হতে অর্থাৎ যেখান থেকে আমরা তৈরি উৎস হতে সরবরাহ দেই সেখান থেকে কিসে যাবে? লোডে যাবে। তো অনেক সময় দেখা যায় বৈদ্যুতিক শক্তি উৎস হতে সম্পূর্ণ ক্ষেত্রে প্রেরণ হয় না। কারণ এদের মধ্যে ম্যাচিং ঠিক থাকে না। অর্থাৎ একটা বৈদ্যুতিক উৎসের যে পরিমাণ ভোল্টেজ বা যা সাপ্লাই দেওয়া হচ্ছে বা সেটা কি করতেছে? পুরোটাই যায় না। উৎস এবং লোডের মধ্যে কিছু শক্তি লোডের সম্পূর্ণরূপে নিঃশেষিত না হয়ে কিছু শক্তি উৎসে ফিরে আসে। অর্থাৎ লোড থেকে আবার কিছু শক্তি কি উৎসে ফিরে আসে। কিন্তু যে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে উৎস হতে যে শক্তি লোডে প্রেরণ করা হয় তা সম্পূর্ণরূপে লোডে নিঃশেষিত হয় এবং এর কোনো অংশই আবার উৎসে ফিরে আসে না, তাকে অসীম লাইন বলে। আমি মনে হয় ক্লিয়ার বুঝাইতে পারছি বিষয়টা। যে বলতেছে বৈদ্যুতিক শক্তি উৎস হতে লোডে যায়। লোড যেগুলা ফ্যান, লাইট বা এভরিথিং যত বড়, বড় লোড আছে চালু হচ্ছে যে যাচ্ছে যার মাধ্যমে যে শক্তির মাধ্যমে লোডগুলো পরিচালিত হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে বৈদ্যুতিক শক্তি উৎস হতে সম্পূর্ণ ক্ষেত্রে প্রেরণ হয় না। কারণ এদের মধ্যে ম্যাচিং ঠিক থাকে না। উৎস এবং লোডের মধ্যে কিছু শক্তি লোডে সম্পূর্ণ রূপে নিঃশেষিত না হয়ে কিছু শক্তি উৎসে ফিরে আসে। কিন্তু যে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে উৎস হতে যে শক্তি লোডে প্রেরণ করা হয়, তা সম্পূর্ণরূপে লোডে নিঃশেষিত হয় এবং আর এর কোনো অংশই আবার উৎসে ফিরে আসে না। তাকে অসীম লাইন বলে। তারপর হচ্ছে 8.8, 8.6 এবং 8.7 আমরা তোমাদের বাড়ির কাজ দিয়েছি। ওটা আমরা আগে পড়িয়েছি যেহেতু চ্যাপ্টার 4-5 এর দিকে। এইজন্য ওটা আমি পরে দেখাই দিচ্ছি। যে এটা তোমাদের হোমওয়ার্কের জন্য দেওয়া হয়েছে। ট্রান্সমিশন লাইনের প্রপাগেশন, এটুনিয়েশন এবং ফেজ কনস্ট্যান্ট। প্রপাগেশন কনস্ট্যান্ট। একটি দীর্ঘ ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ সিগন্যাল প্রয়োগ করা হলে লাইনে কারেন্ট প্রবাহিত হয়। তো ভোল্টেজ প্রয়োগ করা হলে কারেন্ট প্রবাহিত হবে। কারেন্ট যখন লাইনে প্রবাহিত হয় তখন লাইনের বিভিন্ন অংশে শান্ট প্যারামিটারের জন্য কিছু কারেন্ট প্রবাহিত হয় যা পরবর্তী অংশে কি হ্রাস পায়। ভোল্টেজের কম বেশি হয়। দীর্ঘ ট্রান্সমিশন লাইনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত করা হলে প্রত্যেকটি অংশে ভোল্টেজ এবং কারেন্ট হ্রাস পেয়ে থাকে। ভোল্টেজ হ্রাস পেলে কারেন্ট হ্রাস পাবে। ভোল্টেজ এবং কারেন্টের হ্রাস মান এবং ফেজ পরিবর্তনের মাধ্যমে সম্পন্ন হয় এবং মানটা যেহেতু পরিবর্তন হয় ফেজ পরিবর্তনের মাধ্যমে এটা সম্পন্ন হয়। যে কোনো ট্রান্সমিশন লাইনের সিগন্যাল প্রপাগেশনের ফলে কারেন্ট এবং ভোল্টেজের যে পরিবর্তন সাধিত হয় তাকে ওই লাইনের প্রপাগেশন কনস্ট্যান্ট বলে। আমি মনে হয় বুঝাইতে পারছি, আবার বলি যে প্রপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে যে একটা দীর্ঘ ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ সিগন্যাল প্রয়োগ করা হলে লাইনে কারেন্ট প্রবাহিত হয়। তো কারেন্ট যখন লাইনে প্রবাহিত হয় তখন লাইনের বিভিন্ন অংশে শান্ট প্যারামিটারের জন্য কিছু কারেন্ট প্রবাহিত হয় যা পরবর্তী অংশে হ্রাস পায়। প্রথমে যা পড়ছে এই শান্টের জন্য মানে শান্ট মানে প্যারামিটারের জন্য প্যারালালের যে প্যারামিটার গুলো থাকে তার কিছু অংশ হ্রাস পায়। দীর্ঘ ট্রান্সমিশন লাইনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি আমি বিভক্ত করি তাহলে প্রত্যেকটা অংশে কিছু না কিছু ভোল্টেজ মানে কোথাও কোথাও একটু একটু প্রত্যেকটা অংশে কিছু না কিছু হ্রাস পাবে। ভোল্টেজ বা কারেন্টের হ্রাস মান, এই যে ভোল্টেজ এবং কারেন্ট হ্রাস মান হচ্ছে এবং ফেজ পরিবর্তনের মাধ্যমে সম্পন্ন। এটা কি হয়? তার ফেজ পরিবর্তন হয়। কোনো ট্রান্সমিশন লাইনের সিগন্যাল প্রপাগেশন এর ফলে কারেন্ট এবং ভোল্টেজের যে পরিবর্তন সাধিত হয় তাকে ওই লাইনের প্রপাগেশন কনস্ট্যান্ট বলে। প্রপাগেশন কনস্ট্যান্টকে কি গামা দ্বারা প্রকাশ করা হয়। এটুনিয়েশন এবং ফেজ কনস্ট্যান্ট, যে আমরা যে ফেজটা বললাম, যে প্রপাগেশন কনস্ট্যান্ট দুটি অংশে পরিলক্ষিত হয়। একটিকে এটুনিয়েশন কনস্ট্যান্ট এবং অপরটি হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। এই যে প্রপাগেশন, একটা হচ্ছে এটুনিয়েশন কনস্ট্যান্ট এবং অপরটি হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। কোনো ট্রান্সমিশন লাইনে তরঙ্গ প্রপাগেশনে কারেন্ট বা ভোল্টেজের মানের যে পরিবর্তন সাধিত হয়, কি বলছে আবার দেখি, তাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট বলে। ইহাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। বলছে যে প্রপাগেশন কনস্ট্যান্টকে দুইটা অংশে ভাগ করা হয়, দুইটা অংশে পরিলক্ষিত হয়, দুইটা অংশ। একটাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট এবং উপরটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। কোনো ট্রান্সমিশন লাইনে তরঙ্গ প্রপাগেশনে কারেন্ট বা ভোল্টেজ এর মানের যে পরিবর্তন সাধিত হয় তাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট বলে। ইহাকে আলফা দ্বারা প্রকাশ করে। তরঙ্গ ফ্রিকোয়েন্সি প্রপাগেশনে কারেন্ট ভোল্টেজ যে মানের পরিবর্তন, ফ্রিকোয়েন্সির যে পরিবর্তনটা, তাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট বলে।
তার কোন ট্রান্সমিশন লাইনে তরঙ্গ প্রপাগেশন কারেন্ট বা ভোল্টেজের যে ফেজ পরিবর্তন সাধিত হয়, ফেজ পরিবর্তন সাধিত হয় তাকে ফেজ কনস্ট্যান্ট বলে। ইহাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা এখানে পড়লাম কি যে প্রপাগেশন কনস্ট্যান্টটা দুইটা এর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে এটুনিয়েশন আর একটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। তো এটুনিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে ভোল্টেজের মানের যে পরিবর্তন কারেন্ট বা ভোল্টেজের মানের যে পরিবর্তন সাধিত হয় তাকে এটুনিয়েশন কনস্ট্যান্ট বলে। আর ভোল্টেজ এবং কারেন্টের যে ফেজ পরিবর্তন সাধিত হয় তাকে ফেজ কনস্ট্যান্ট বলে। এটা বিটা দ্বারা প্রকাশ করা হয়। তো হচ্ছে 8.9 ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, প্রতিফলনের বর্ণনা। যে আমরা ধরে নিই যে একটি ট্রান্সমিশন লাইন ধরা যাক যার গ্রাহক প্রান্ত খোলা। একটা ট্রান্সমিশন লাইন, এটা একটা ট্রান্সমিশন যার গ্রাহক প্রান্ত খোলা, অর্থাৎ লোড যেখানে এটা খোলা। এরূপ ট্রান্সমিশন লাইনে সিগন্যাল সোর্স সংযুক্ত করা হয়েছে। তো এরূপ ট্রান্সমিশন লাইনে কি করছি আমরা? সিগন্যাল সংযুক্ত করছি। এক্ষেত্রে লোড কারেন্ট শূন্য, যেহেতু লোড নেই, লোডে কোনো কারেন্ট খোলা ওপেন, এই জন্য লোডের মধ্যে তো কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এই জন্য শূন্য। এবং লোডে পাওয়ার অপচয় শূন্য হবে, যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে না, পাওয়ার অপচয় শূন্য। তাহলে উৎসটি লাইন প্যারামিটার সময় পাওয়ার সরবরাহ করবে। তো এই যে লাইন প্যারামিটার আছে এটা কিন্তু পাওয়ার সরবরাহ করবে। যদি ধরা হয় যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি খুব বেশি, এক্ষেত্রে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের শক্তি সঞ্চয় করে। তো এই যে প্যারামিটার মধ্যে আছে, লাইন প্যারামিটার মধ্যে যে ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর আছে, এটা কি করবে? তারা শক্তি সঞ্চয় করবে এবং সিগন্যালের শূন্য মানে পুনরায় শক্তি লাইনে প্রদান করবে। এবং যে শক্তি ক্যাপাসিটরের কাজ কি? সিগন্যাল সঞ্চয় করে রাখা। প্রথমে গ্রহণ করবে, তারপর কি এটাকে ত্যাগ করবে। তো সে যখন গ্রহণ করে তারপরে কি সঞ্চয় করার পরে সে এটাকে কি করে আবার চার্জ এবং ডিসচার্জ। প্রথমে চার্জ হয়, তারপরে ডিসচার্জ হয়। ফলে লাইনের প্রত্যেকটি বিন্দুতে যে কোনো মুহূর্তে দুটি সিগন্যাল বিদ্যমান থাকে। দুটি সিগন্যাল, একটা লাইনে সিগন্যাল দেওয়ার জন্য যেটা সরবরাহ হচ্ছে সেটা প্রবাহিত হচ্ছে, আরেকটা হচ্ছে চার্জ ডিসচার্জের কারণে একটা প্রবাহিত হচ্ছে। প্রথম উপাদানটি উৎস সিগন্যালের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে, বলতেছি যে প্রথমে উৎসের সরবরাহ হয়েছে, এবং দ্বিতীয়টি লাইনের ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের মাধ্যমে সরবরাহ হয়ে থাকে, যেটা সে চার্জ গ্রহণ করছিল এবং পরবর্তীতে যেটা ডিসচার্জ। দুই ধরনের, উৎসের একটা, ডিসচার্জের ফলে একটা। উৎস সিগন্যালের মাধ্যমে প্রদত্ত ওয়েভকে আপতিত ওয়েভ বলে। উৎস যেটা সরবরাহের জন্য যেটা হয় ওইটা হলো আপতিত ওয়েভ, এবং ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মাধ্যমে প্রদত্ত ওয়েভকে প্রতিফলিত ওয়েভ বলে। লাইনের যে কোনো বিন্দুতে যে কোনো মুহূর্তে মোট সিগন্যাল হবে উভয় সিগন্যালের ভেক্টর যোগফলের সমান। আমি বুঝাইতে পারছি। ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন। ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন, যদি কোনো ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স লোড ইম্পিডেন্সের মান হয়, ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স লোড ইম্পিডেন্সের মান হয়, তবে ইনসিডেন্ট ভোল্টেজ ও কারেন্টের কিছু অংশ সোর্সের দিকে ফিরে আসে। আমরা আগেই বলছিলাম যে সোর্সের দিকে আবার সরবরাহতে চলে আসবে। এই ক্রিয়াকে ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন বলা হয়। অর্থাৎ সে লোডে যাচ্ছে এবং আবার ফিরে আসতেছে, এবং এই ভোল্টেজ বা কারেন্ট ওয়েভকে রিফ্লেক্টেড ওয়েভ বলে। ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন অর্থাৎ আবার ফিরে আসে, এই ক্রিয়াকে ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন বলা হয়, এবং ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভকে বলা হয় রিফ্লেক্টেড ওয়েভ। তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত ইনসিডেন্ট ওয়েভ ও রিফ্লেক্টেড ওয়েভ এর ভেক্টর অনুপাত একটি কনস্ট্যান্ট সংখ্যা। একে ট্রান্সমিশন লাইনের রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলে। একে রো অক্ষর দ্বারা, মানে গ্রিক অক্ষর রো দ্বারা প্রকাশ করা হয়। রিফ্লেকশন কোএফিসিয়েন্ট তিন প্রকার, যথা ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, কারেন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। ভোল্টেজ রিফ্লেকশন ক নম্বর, যে ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট কি জিনিস? যে কোনো ট্রান্সমিশন লাইনের রিফ্লেক্টেড ভোল্টেজ এবং ইনসিডেন্ট ভোল্টেজ এর অনুপাত একটি কনস্ট্যান্ট সংখ্যা। এই কনস্ট্যান্ট সংখ্যাকে ভোল্টেজ রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলা হয়। একে রো ই দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে কারেন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এটি কোনো ট্রান্সমিশন লাইনের রিফ্লেক্টেড কারেন্ট এবং ইনসিডেন্ট কারেন্টের অনুপাত, একটি কনস্ট্যান্ট সংখ্যা। এই কনস্ট্যান্ট সংখ্যা কারেন্ট রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলা হয়। একে রো আই দ্বারা প্রকাশ করা হয়। পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, যখন লোড ইম্পিডেন্স এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স সমান না হয় তখন ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে ভোল্টেজ ও কারেন্টের রিফ্লেকশন ঘটে।
রিফ্লেক্টেড পাওয়ার এবং ইনসিডেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট বলে। একে রো পি দ্বারা প্রকাশ করা হয়। ট্রান্সমিশন লাইনে উচ্চ ফ্রিকোয়েন্সির বর্ণনা। 8.10 যে উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন হচ্ছে এমন একটি ডিজাইনকৃত লাইন যা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বহন করে। উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন হচ্ছে এমন একটি ডিজাইনকৃত লাইন যা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ বহন করে। আর এই ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য লাইনের দৈর্ঘ্যের তুলনায় অনেক কম। তরঙ্গ দৈর্ঘ্য লাইনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় অনেক কম। ট্রান্সমিশন লাইন মূলত ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যেতে সাহায্য করে। এই ক্ষেত্রে উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয় ব্যবহৃত ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথকে বাড়ানোর জন্য এবং সিগন্যালের অ্যাটেনুয়েশন কমানোর জন্য। কি বলছি? যেই ক্ষেত্রে উচ্চ ফ্রিকোয়েন্সি অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় তাহলে ফ্রিকোয়েন্সি হাই হবে। তো এই ক্ষেত্রে উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন ব্যবহার করা হয় ব্যবহৃত ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথকে বাড়ানোর জন্য এবং সিগন্যালের অ্যাটেনুয়েশন কমানোর জন্য। উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইন স্বল্প দূরত্ব ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরো কিছু আছে, তোমরা পড়ে নিতে পারো যেগুলো চলে। তাহলে আমরা 8.10 আলোচনা করে ফেললাম। এখন আমাদের যে বাড়ির কাজ থাকবে যে প্রেরণ লাইনের প্রপাগেশন ব্যাক এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এর ব্যাখ্যা আমি কিছু অংশ পড়াইছি, আর কিছু অংশ বাকি আছে। তোমরা এটা বুঝবা, ওইটুকু যদি বুঝো তারপরের অংশটুকু যদি ম্যাথমেটিক্যাল টার্ম সহজ, এগুলো আগেও পড়ানো হয়েছে, ওটা তোমরা কমপ্লিট করবা। এবং 8.6 এ যে ক্ষুদ্র লাইনকে দ্বারা সমাপ্তকরণ, এটাও আমরা যেটা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স যেটা পড়ছি সেটার যে ব্যাখ্যাটা ওটা এটার মধ্যে আছে চ্যাপ্টার 4 এ, ওটা পড়বা তোমরা। 8.7 ট্রান্সমিশন লাইনের কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভের ব্যাখ্যা। এগুলো ট্রান্সমিশন লাইনের কারেন্ট এবং ভোল্টেজ ওয়েভের ব্যাখ্যা তোমরা মানে পড়লে দেখলে বুঝতে পারবা। তো এই তিনটার কাজ 8.4, 8.6 এবং 8.7 এই তিনটা কাজ কমপ্লিট করে তোমরা তোমার যে এই সাবজেক্টের তোমার পলিটেকনিকে যে সংশ্লিষ্ট টিচার আছে তার কাছে সেশনাল ওয়ার্ক হিসেবে বা সেশনাল খাতা হিসেবে জমা দিবা। এবং তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো তাহলে আমাদের সার্থকতা। এবং এই ক্লাসগুলো বারবার চর্চা করবা। এবং এই বিষয়ে যদি এই চ্যাপ্টারে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ইনবক্সে প্রশ্নগুলো লিখবা, আমরা আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি একটু বেশি প্র্যাকটিস করে আশা করি প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো যদি তোমরা একটু মনোযোগী হও তাহলে প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা ইনশাআল্লাহ। আর এই ক্লাসটা যদি বারবার দেখতে চাও এটা www.skills.gov.bd.com এ সংরক্ষিত আছে। ওখান থেকে পুনরায় তুমি যতবার ইচ্ছা ততবার দেখতে পারো, তাহলে তোমার সহজ হবে। এবং এই এই সাবজেক্টের পুরো 11টা ক্লাসই এখানে আছে, যেটা তোমরা বারবার পর্যায়ক্রমে দেখতে পারবা এবং তোমার পড়ার ক্ষেত্রে এবং আশা করি তোমাকে লেখাপড়ায় মনোযোগী করতে সহযোগী হবে, তোমার বুঝতে সহজ হবে। আমরা আগামী ক্লাসে যা আলোচনা হবে অধ্যায় 9, এটা আছে অধ্যায় 9 বা অধ্যায় 9, যা আগামী বুধবার 8:30 এ যদি আল্লাহ চায় তো তোমাদের সাথে আবার দেখা হবে বা কথা হবে। তো অধ্যায় 9 এ যা যা আছে যদি তোমরা মানে একটু প্রস্তুতি নিয়ে আসো, অধ্যায় 9টা দেখে আসো, তাহলে ক্লাসগুলো তোমাদের জন্য সহজ হবে এবং বুঝতেও সহজ হবে। তো অধ্যায় 9 এর একে আছে প্রাইমারি লাইন কনস্ট্যান্ট, সেকেন্ডারি লাইন কনস্ট্যান্টের সংজ্ঞা। 9.2 তে আছে প্রাইমারি কনস্ট্যান্টের মাধ্যমে আলফা, বিটা, গামা এবং Z0 ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মান নির্ণয়। 9.3 তে আছে ট্রান্সমিশন লাইনের ন্যূনতম অ্যাটেনুয়েশন, ন্যূনতম ডিসটরশন এবং ডিসটরশন শর্ত। এবং কন্টিনিউয়াস 9.4 কন্টিনিউয়াস লোডিং এর ল্যাম্প লোডিং বর্ণনা। 9.5 কন্টিনিউয়াস লোডিং এর ল্যাম্প লোডিং এর ব্যবহার। 9.6 লোডিং কয়েলের গঠন বর্ণনা। 9.7 লোডিং কয়েলের ব্যবহার। 9.8 ট্রান্সমিশন লাইনের ইনপুট ইম্পিডেন্স। 9.9 সিঙ্গেল স্টার, ডাবল স্টার, কোয়ার্টার ওয়েভ ট্রান্সফরমার ইম্পিডেন্স ম্যাচিং ব্যাখ্যা। 9.10 উচ্চ ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইনের বৈশিষ্ট্য। 9.11 প্রতিফলিত এবং স্ট্যান্ডিং ওয়েভের ধারণা এবং এর প্রতিফলিত সহগের সংজ্ঞা, এদের সম্পর্ক। যদি তুমি জাস্ট একবার চোখ বুলিয়ে আসো, চোখ বুলিয়ে এসে যদি আগামী বুধবার 8:30 এ এই ক্লাসটায় উপস্থিত থাকো তাহলে তোমাদের জন্য কি বুঝতে সহজ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ক্লাসে মনোযোগী হওয়ার জন্য, ক্লাসটা সুশৃঙ্খলভাবে শোনার জন্য।
আশা করি তোমাদের উপকার আসবে এবং সবাই সুস্থ থাকো, সেফ থাকো এবং আল্লাহ তাআলার হুকুম পালন করো এবং নিজেকে সেফ রাখো এবং অপরকে সেফ রাখার জন্য সহযোগিতা করো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে।